এটিএন নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে বিএনপির যে চাওয়া তা হলো যে ন্যূনতম সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। জামাত প্রয়োজনীয় সংস্কার শেষেই স্থানীয় নির্বাচনের পক্ষে। তরুণদের দল এনসিপি চায় আগে স্থানীয় নির্বাচন, নতুন সংবিধান এবং একই সঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচনের দাবি তাদের। এসব নিয়েই আলোচনা করব আমরা। শিরোনাম রেখেছি নির্বাচনী ভাবনা ও নতুন দিনের রাজনীতি। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব নাজমুল আশরাফ, চিফ এডিটর, গ্লোবাল টিভি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রয়েছেন জনাব মোশাররফ আহমদ ঠাকুর, বিএনপি নেতা ও সাংস্কৃতিক সংগঠক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন আয়োজন করা কঠিন, রয়টার্সকে বলেছেন নাহিদ ইসলাম। বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাই। বিএনপির একজন নেতা রয়েছেন আমাদের সঙ্গে, জনাব মোশাররফ আহমদ ঠাকুর। আপনাকে দিয়েই যদি শুরু করি, যে অন্তর্বর্তী সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা এবং তিনি নিজেও কিছুদিন আগে কিন্তু সরকারের অংশ ছিলেন। তার কথা যদি সত্যি হয়, তাহলে কি নির্বাচন পিছিয়ে যাচ্ছে? আপনার কি আশঙ্কা করছেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক নাজমুল আশরাফ। মানুষের হাত হচ্ছে এখন তিনটা। একটার নাম হচ্ছে ডান হাত, বা হাত আর অজুহাত। অজুহাতটা যে কত লম্বা, এটা এই নাহিদ ইসলাম এবং তার প্রাক্তন সহকর্মী সরকারের যে উপদেষ্টা, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে যে এই সরকার মব সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। 6 মাস 7 মাস পারছে না কেন? এর উত্তরটা হচ্ছে, আমি জ্যোতি বসুর উত্তরে যদি বলি, জ্যোতি বসু বলতেন যে আমার এখানে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। কেন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? জ্যোতি বসুর সরকার তার সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। আমি আপনাকে বলি খুব স্পষ্টভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার চায় না, এই জন্য হয় না। মব সন্ত্রাস কমে না, এই সরকার চায় না, এই জন্য হয় না। এই সরকার চায় যে কোনো অজুহাতে নির্বাচনের সময়টাকে প্রলম্বিত করা। কেন? আপনার তো প্রশ্ন আসতে পারে, কেন প্রলম্বিত করতে চাই? আপনি দেখবেন যে নাহিদ ইসলাম যে কথা বলেছেন, যে নাহিদ ইসলাম একেবারে গড়ে হরিবল প্রায় সকল সাংবাদিকদের তিনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। 6 মাসে কি করে গিয়েছেন? এই 3টা ছাত্র প্রতিনিধির মধ্যে সবচেয়ে ভালো যে ছেলেটি, এইটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। ওর চেহারাটা একটু আমরা বিশ্লেষণ করি। সে ম্যাক্সিমাম সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিল। কোনো সাংবাদিক যদি ক্রিমিনাল অফেন্সে অভিযুক্ত হন, কোনো সাংবাদিক যদি অ্যাকিউজড হন, তো তিনি যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার বিচার হবে। আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলেন কেন? হু আর ইউ? গত 50 বছরে তো করে নাই। শেখ মুজিব করে নাই, জিয়া রহমান করে নাই, এরশাদ করে নাই, কেউ করে নাই। আপনি করলেন কেন? আর ডক্টর ইউনূস এটা মেনে নিলেন কেন? তিনি বলেন আমাদেরকে প্রাণ খুলে সমালোচনা করেন, আমরা প্রাণ খুলে সমালোচনা করি, আর উনি কান খুলে শুনেন না। এটা হলো অবস্থা। তো আমি আপনাকে বলছি যে আমার হাতে আজকে ছেড়ে দিক, আজকে ছাড়ুক ল অ্যান্ড অর্ডার। আমি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি ইলেকশন করে দেব, কোনো সমস্যা হবে না। মব সন্ত্রাস আগামী 7 দিনে বন্ধ হয়ে যাবে। মব সন্ত্রাস, ছাগল নাচে খোঁটার জোরে। আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আজ পর্যন্ত 64টা কি আমাদের পুলিশ লাইন আছে, 64টা পুলিশ লাইনে যেতে শুনছেন পুলিশদের মনোবল চাঙ্গা করার জন্য। 1 2, আপনি পুলিশদের মাথার উপর একটা খোলা তলোয়ার ঝুলিয়ে রাখছেন, যে
এই 5ই আগস্টের ঘটনায় বা জুলাই আগস্টের ঘটনায় অভিযুক্ত হবে, তার চাকরি চলে যাবে। আপনি প্রথম 30 ডেজের মধ্যে, 40 ডেজের মধ্যে, 50 ডেজের মধ্যে, 60 ডেজের মধ্যে, হাইস্ট 60 ডেজ লাগবে যে এই লোকগুলি অভিযুক্ত, এরা প্রসিকিউটেড, আর বাকিরা সবাই নির্দোষ, সবাই নির্ভয়ে কাজ করো। এটা সবাই 30 দিনের মধ্যে করে, 30 দিন অথবা 45 ডেজের মধ্যে করে। আপনি 7 মাস ধরে আজকে পুলিশকে ঝুলিয়ে রাখছেন কেন? সমস্ত পুলিশকে ঝুলিয়ে রাখছে যে কে কার কখন চলে যায়, কে কখন অ্যারেস্ট হয়। তো এই পুলিশ কাজ করবে কেন? আপনি আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন, আমলাতন্ত্রের ক্ষেত্রে 6 মাস পরে এসে বললেন যে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বললেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে অসহযোগিতার কারণে তার চাকরিচ্যুত করা হইল। তো জুলাই আগস্টের অভ্যুত্থানে কি যে সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সহযোগিতা করার কথা ছিল? কোনো আন্দোলনকারী আমরা কি কেউ সচিবদেরকে বলছি যে জনতার মঞ্চ বানাইছি, আসেন আপনারা যোগ দিন, বা অন্যান্য সচিবরা কি সহযোগিতা করেছে? তো আজকে 6 মাস পরে শিল্প সচিব জাকিয়া সুলতানার চাকরি খেয়েছেন। তো আগামীকালকে আরও 5টা সচিবের চাকরি খেয়ে ফেলবেন। আপনার যখনই আপনার লোকগুলিকে জায়গায় বসাতে হবে, আপনি মনে করছেন তখনই কেউ না কারো চাকরি খাচ্ছেন, ওকে এখানে যুক্ত করছেন, বসাচ্ছেন। তো এই প্রশাসন দিয়ে কিভাবে কাজটা আশা করছেন আপনি? এই সরকারের যে পদ্ধতিটা, মানে প্রশাসনকে অ্যাক্টিভেট করার জন্য, প্রশাসনকে কার্যকর করার জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সঠিক নয়। পুলিশকে কার্যকর করার জন্য, পুলিশের সমস্ত পুলিশ বাহিনীটাকে একটা কার্যকর বাহিনীতে রূপান্তর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এই উদ্যোগ এই সরকারের নাই। তো এখন এই সরকার যদি এইভাবেই চলতে থাকে, আরও 3 মাস পরে গিয়ে বলবে যে ভাই আমার দেশে তো ভাই চুরি ডাকাতিতে কেউ বেরোতে পারছে না, মেয়েরা বেরোতে পারছে না। আপনি বলুন যে আমার মেয়ে ওড়না গলায় দিবে না, মাথায় দিবে না, কোথায় কোমরে পেঁচাবে? আমার মেয়ে যখন আন্দোলনের সময় দরকার, সে কোমরে পেঁচাবে, তো কোমরে পেঁচিয়ে আন্দোলন করে নাই, তখন আন্দোলন ওঠে নাই। এখন আপনি কেন কোয়েশ্চেন করবেন কোথায় ওড়নাটা কোথায় রাখবে? হু আর ইউ? আমার মডার্ন স্টেট, আমার কল্যাণ রাষ্ট্র, 54 বছরের রাষ্ট্রে 54 বছরের পরে এসে আপনি রাষ্ট্র নির্ধারণ করে দিবে আমি কি খাবো কি পড়বো, আপনি নির্ধারণ করে দিবেন? তো এটা তো হবে না। তো এটা বাংলাদেশ যুদ্ধ হয়েছে স্বাধীনতার জন্য, বাংলাদেশ যুদ্ধ হয়েছে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থানের জন্য নয়। জনাব নাজমুল আশরাফ, আপনি কতটুকু একমত জনাব মোশাররফ আহমেদ ঠাকুরের সঙ্গে, এবং নাহিদ ইসলামের সাথে কতটুকু একমত আপনি? ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই ঠিকই বলেছেন। এই যে অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ, মব ভায়োলেন্স, অনেকের মুখে আপনি শুনবেন মব জাস্টিস বলে। মব জাস্টিস বলার পেছনে একটা মতলব আছে, মানে মব যা করবে এটাই হচ্ছে ন্যায় বিচার, তাই আপনি মব জাস্টিস বলছেন। অথচ মব যা করছে সেটি একেবারে পরিকল্পিত সন্ত্রাস, আইনের দৃষ্টিতে সন্ত্রাস, যে কোনো বিচারে এটা সন্ত্রাস। সেই সন্ত্রাস এই সরকার গত 7 মাসেও বন্ধ করতে পারে নাই, এখনও চলছে। সেটি ব্যক্তির উপরে, নারীর উপরে, কোনো বাড়িতে, কোনো প্রতিষ্ঠানে, সরকারি দপ্তরে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোথায় না। তাহলে আপনি 7 মাস ধরে মব ভায়োলেন্স বন্ধ করতে পারছেন না আমি বলবো না, ওনারা বন্ধ করছেন না। আমি ঠাকুর ভাইয়ের সাথে একমত যে সরকার তো আসলে বন্ধ করতে চাইছে না। কেন চাইছে না তার উত্তর দেওয়ার আগে বলি যে এই যারা মব করেছে, এখন এই মব ভায়োলেন্সের মাধ্যমে কি হয়েছে। আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর জাদুঘর ভাঙতে দেখলাম, সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দিতে দেখলাম, এবং বিভিন্ন জায়গায় স্বাধীনতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্মারকস্তম্ভ ভাঙতে দেখলাম। আমরা 52 ভাষা আন্দোলনের স্মারক শহীদ মিনার ভাঙতে দেখলাম। সবশেষ আমরা ঢাকা শহরে কে টং দোকানে বসে সিগারেট খাবে, কে ওড়না পরবে, কার বাড়িতে কে লুকিয়ে আছে, ভুয়া খবরের প্রেক্ষিতে গুলশানের মতো জায়গায় আপনি কিছু লোককে লেলিয়ে দিয়ে সেখানে একটা সন্ত্রাস করা হলো, বাড়ি ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো, বলা হলো এখানে কোটি কোটি টাকা নিয়ে ফ্যাসিবাদের কিছু দোসর এখানে লুকিয়ে আছে, এবং বলা হলো যার স্ত্রীর বাসা সে তার সাবেক স্ত্রী,
এবং সেখানে গিয়ে তারা কিছুই পায় না, লুটপাট করেছে, চুরি করেছে। এই ঘটনা যখন মধ্যরাতে তারা ঘটায় তখন সামাজিক মাধ্যমে এটা লাইভ সম্প্রচার হয়েছে, সাংবাদিকরা জেনে সেখানে পৌঁছে গেছেন। আর গুলশান থানা পায়ে হাঁটলে যাওয়া যায়, সেখানকার পুলিশ ঘটনা শেষ হওয়ার পরে তারা এসছে। এই যে দীর্ঘ সময় ধরে তারা এই অপকর্মগুলো করলো, বাড়িতে হামলা করলো, ভাঙচুর করলো, দরজা ভেঙে ভিতরে ঢুকলো, কাজ শেষ, তারপরে সেখানে পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, তারপর আবার 3 জনকে ধরাও হয়েছে। এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একদম গর্বের সাথে বলা হচ্ছে কারা এর পেছনে আছে, কারা এই কাজ করেছে, কে দায়ী, কজনকে ধরা হয়েছে। কিন্তু ঘটনা যখন চললো তখন আপনি কেন বন্ধ করেন নাই? একইভাবে যতগুলো মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে প্রত্যেকটা, কোনোটা ঘন্টার পর ঘন্টা, কোনোটা দিনের পর দিন চলেছে, আপনি কোনো ব্যবস্থা নেন নাই, আপনি পুলিশ পাঠান নাই, আইনশৃঙ্খলা বাহিনী পাঠান নাই, যারা গেছে তারাও গিয়ে ফিরে আসছে, নিষ্ক্রিয় ছিল, তাদেরকে আপনি কোনো নির্দেশ দেন নাই, আগাম ব্যবস্থা নেন নাই, ঘোষণা দিয়ে অপকর্ম করার পরও আপনি নিশ্চুপ ছিলেন। তার মানে কি? আপনি মব হতে দিচ্ছেন, আপনি এই মবদেরকে উৎসাহিত করছেন, আপনি মবদের পৃষ্ঠপোষকতা করছেন। তাহলে কিভাবে দেশে স্থিতিশীলতা তৈরি হবে, কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ তৈরি হবে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান সহ যখন বিবিসি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করে, তিনি বলে অপরাধ মোটেও কমে নাই। এইসব পরিসংখ্যানকেও তিনি ঠিকমতো পাত্তা দিচ্ছেন না। গত কয়েকদিনে তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন, প্রতিবারই কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স এবং বেআইনি কাজ, ধরে নিলাম একজন লোক সে চোর, ডাকাত, অপরাধী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ, হোয়াটএভার, তার বিরুদ্ধে কি মব ব্যবস্থা নেবে নাকি রাষ্ট্র ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, আইনানুগ ব্যবস্থা নেবেন, তাকে আপনি আইনের আওতায় আনবেন, তার ব্যাপারে বিচার করবেন, তারপরে তাকে শাস্তি দেবেন? আপনি সেটা করছেন না, আপনি মবকে উৎসাহিত করছেন, মবের ব্যাপারে নিষ্ক্রিয় থাকছেন। অনেক ক্ষেত্রে আমরা অনেককে মব লেলিয়ে দিতে দেখি, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে আপনি ইচ্ছা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখছেন। এবং নাহিদ ইসলাম বলছেন এই অস্থিতিশীল পরিবেশ চলতে থাকলে এই বছরের ডিসেম্বর নির্বাচন হওয়া সম্ভব না। তাহলে আবার নাহিদ ইসলাম এটাও বলেছেন যে সরকার ব্যর্থ হচ্ছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। ব্যর্থ হচ্ছে এটা স্বীকার করে না, স্বরাষ্ট্র উপদেষ্টা করেন না, অন্য কোনো উপদেষ্টা করেন না, প্রধান উপদেষ্টা করেন না, এগুলোর দায়ও তারা নিচ্ছেন না। আজকেও সবশেষ যে সাক্ষাৎকারটি বিবিসির সাউথ এশিয়া করেসপন্ডেন্টকে তিনি দিয়েছেন, সেখানেও কিন্তু তাকে এই 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে যে মব ভায়োলেন্সের কথা বলা হয়েছে, জবাবে তিনি কি বলেছেন? দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে, ওনারা গিয়ে থানায় মামলা করতে পারে, আইনানুগ বিচার হবে। মানে এটা কোনো জবাব হতে পারে একজন রাষ্ট্রপ্রধানের? এরকম ঘটনা তাদের নিষ্ক্রিয়তার পরে এরকম জবাব যদি দেওয়া হয় যে আপনার থানা আছে, পুলিশ আছে, মানে আপনার বাড়িতে গিয়ে আমি আকাম করে শেষ করে ফেলবো, তারপরে সরকার বলবে যান পুলিশে যান, থানায় যান, মামলা করেন, হ্যান তেন, কিন্তু আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে সরকারের কাজ কি জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, নাকি অনিরাপদ রাখা এবং অপরাধীদেরকে অপকর্ম করতে দেওয়া, তারপরে পরামর্শ দেওয়া যান থানায় যান, মামলা করেন? ফলে আপনি যতগুলো ঘটনা এবং প্রত্যেকটা ঘটনার ব্যাপারে সরকার সংশ্লিষ্টদের বক্তব্য যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে আমি ঠাকুরবাইয়ের সাথে পুরোপুরি একমত। সরকারই এই পরিস্থিতির উন্নতি হতে দিচ্ছে না, বা সরকারই চাচ্ছে এই পরিস্থিতি তৈরি থাকুক। কেন থাকুক? যাতে করে নির্বাচন না হয়, যাতে করে এই উসলায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। আজকে সাক্ষাৎকার কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান। আবার এটাও বলেছেন যে যদি ন্যূনতম সংস্কার করতে পারেন ডিসেম্বরে, আর বাড়তি কিছু করতে চাইলে, এটা আগেও তিনি বলেছেন, সেটি কয়েক মাস পিছাতে পারে, সেটা ঠিক আছে। নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বরকে ধরে আগাচ্ছে, বিএনপি প্রতিনিয়ত বলছে। এবং সবার দাবির কথা বাদ দেন, আমি আপনি রাজনৈতিক দল, সরকার বা বিভিন্ন পক্ষ, মব, যা কিছু বলি অপরাধী, তার বাইরে এসে আপনি একজন মানুষ বা নাগরিক হিসেবে চিন্তা করেন যে এই পরিস্থিতি কি উন্নতি হবে যতক্ষণ পর্যন্ত না একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক দলের শাসন, জনগণের শাসন, জনগণের ক্ষমতায়ন, এগুলো নিশ্চিত না হলে পরে এগুলো হবে না। এই সরকার দুর্বল, এই সরকার অনভিজ্ঞ, এই সরকার ব্যর্থ, ফলে এই অবস্থার সুযোগ সবাই নিচ্ছে, অপরাধীরা নিচ্ছে। তাহলে উত্তরণের উপায় তো হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার জবাবদিহি করবে জনগণের কাছে সরকার, এবং যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা কিন্তু এর প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করবে। কেন? কারণ তার দায় তাকে নিতে হবে, তার জন্য তার সমালোচনা হবে, তার জন্য জনগণ ক্ষেপে যাবে, পরবর্তী নির্বাচন গিয়ে তারা হেরে যাবে। ফলে তারা নিজেদের অস্তিত্বের স্বার্থে
আর অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় অন্য সরকারের মতো আচরণ করবে এটা ভাববার কোনো কারণ নাই। যদি করে জনগণ আবার জেগে উঠবে। সব মিলে আমি বলবো যে পরিবেশ পরিস্থিতির এই অবস্থার জন্য সরকার দায়ী, সরকার এই অবস্থা চলতে দিচ্ছে, এবং তার পেছনে যদি আমরা উদ্দেশ্য ধরি এটাই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়। নির্বাচন পেছালে কার লাভ সেটাও আমরা জানি। জনাব মোশাররফ আহমদ ঠাকুর, আপনার কাছে যদি আবারও আসি, এই যে নির্বাচন পেছানোর কথা নাহিদ ইসলাম যে কথা বলেছেন, সেখানে একটি শঙ্কার কথা আপনি বলছেন যে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল তিনি সার্জিস আলম, তিনি বলেছেন যে যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রম নির্বাচনের কথা না বলে। অন্যদিকে আমির খসরু বিএনপি নেতা, তিনি বলেছেন যে শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সবগুলো কি একই দিকে নির্দেশ করছে কিনা? আপনি তো নিজে সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিসিং লয়ার। তো আমাদের ইকুইটি যখন পড়ানো হয় তখন মনে আছে আপনার নিশ্চয়ই একটা ম্যাগজিম, যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচারের ক্ষেত্রে যেমন খুব তাড়াহুড়া করা যাবে না, বিচারকে তেমনি প্রলম্বিত করা যাবে না। বিচারের একটা নির্দিষ্ট ন্যাচারাল কোর্স অফ টাইম আছে, সেই টাইমের মধ্যে বিচারটা হয়। এখন আমরা কি শেখ হাসিনার মতো একটা ফরমাইশে বিচার করব? আমরা যদি শেখ হাসিনার মতো একটা ফরমাইশে বিচার করি, তাইলে আগামীকালকে শাহবাগে কিছু লোকজন বসিয়ে দিয়ে ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই বসাই দিয়ে এটা গিয়ার থেকে কি বলে এই আদালত থেকে একটা রায় বের করে ফেলতে পারি, হাসিনার ফাঁসি চাই। সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছেন, বঙ্গবন্ধু বলতে বলতে বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে বঙ্গবন্ধুই বাংলাদেশ। তো এই সার্জিস তো ওই ঘরানার থেকে আসছে। শেখ হাসিনা পায়ে হাত দিয়ে সালাম করে নিজের জীবন ধন্য হয়েছে, 22 বছরের জীবনে এরকম স্ট্যাটাস দিয়েছে। তো এই শেখ পায়ে হাত দিয়ে সালাম করে 22 বছরের জীবন ধন্য হয়েছে, সেই গুত্র থেকে আসা লোক তো, এই জন্য মনে করে স্লোগান দিয়া কালকে এই বিচারের রায় বের করা সম্ভব, আমরা এটা মনে করি না। তো শেখ হাসিনা কেন আমরা মনে করি না? শেখ হাসিনা এইরকম রায় বের করে এনে আখেরে কি হয়েছে, আজকে দেশ ছেড়ে পলাতে হয়েছে, তার দল আজকে মাঠে নামতে পারে না, কথা বলতে পারে না। তো আমরা এই পরিণতিটার দিকে কখনোই যেতে চাই না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আরেকটা এই কথার সূত্র ধরে আমি বলি, বাপের তাল্লুকদারি আর জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে। তাল্লুকদারি বা জমিদারিতে নিশ্চিত করা যায় কে কি বলবে না বলবে, আমার রায়তরা কি বলবে না বলবে এটা নিশ্চিত করা যায় যে এটা বললে আমার রায়ত থাকতে পারবে না। আধুনিক রাষ্ট্রে কে কি বলবেন এটা নির্ধারণ করে দেওয়া যায় না। সার্জিস আলম যদি মনে করেন বাংলাদেশটা বাপের তাল্লুক, তাহলে তিনি বলবেন যে উমুকের বিচার এইভাবে চাইবেন, উমুকের বিচার এইভাবে চাইবেন না। এটা বাপের তাল্লুক না, বাপের জমিদারি না, এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ ঠিক করবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে থাকবে এবং স্বাধীনভাবে চলবে। এটা সার্জিস আলমের কথায় হবে না। জনাব নাজমুল আশরাফ, আপনি কি মনে করেন আমির খসরু যেটি বলেছেন যে শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটি আপনি দেখেন? বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটি নিয়ে 7 মাস ধরে আমরা আলোচনা শুনছি, তর্ক বিতর্ক শুনছি। তিনটাই জরুরি, তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাই করতে হবে। তাহলে কোনটা আগে কোনটা পরে? আমরা বলছিলাম যে আপনি যখন এই অস্থিতিশীল পরিবেশ থেকে একটা স্থিতিশীল পরিবেশে যেতে চান, তাহলে আপনাকে নির্বাচন দিতে হবে। গণতান্ত্রিক সরকার লাগবে, রাজনৈতিক সরকার লাগবে, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার লাগবে। এবং সেই সরকার যখন আসবে তখন অনেক কিছু পাল্টে যাবে, ওই সরকারের গুণে না। কারণ প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিভিন্ন সরকারের বাহিনী বলেন, দপ্তর বলেন, এমনকি অপরাধীরা বলেন, এই মব যারা করছে তারা বলেন, তখন তারা বুঝবে যে এই সরকারটি আগামী 5 বছর দেশ শাসন করবে এবং তারা কর্তৃত্ব নিয়ে বৈধভাবে গণতান্ত্রিক উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে এসেছে। তার শক্তি অন্যরকম, তার শক্তি আলাদা, তাকে যাতা খুশি করা যাবে না, এই দুর্বল সরকার হবে না। তখন আস্তে আস্তে সবাই লাইনে আসবে, পুলিশও তার আইনানুগ ভূমিকা পালন করতে পারবে, অপরাধীরাও 10 বার হিসাব করবে অপরাধ করতে, চাঁদাবাজরা অনেক বেশি সতর্ক হবে। এবং পরিবর্তিত পরিস্থিতি, আবারও বলছি, যারাই ক্ষমতায় আসুক তারা কিন্তু ভিন্ন ধরনের
আচরণ করবে, ভিন্ন ধরনের শাসন করবে আমরা প্রত্যাশা করি, এবং সেটা না করলে পরে তার পরিণতিও তারা ভোগ করবে। সেই কারণে বলছি যে এই পরিবর্তনটা দরকার, এবং পরিবর্তন বা উত্তরণের জন্য নির্বাচনটা দরকার। এখন আপনি বলছিলেন যে দুঃখিত, আপনার প্রশ্নটা কি ছিল জানো? জি, আমির খসরু মাহমুদ তিনি বলেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই। এখন ধরেন নির্বাচন, বিচার এবং হচ্ছে সংস্কার নিয়ে বহুবার বলা হয়েছে, এবং সেটা চলমান আছে, একটা প্রক্রিয়ার মধ্যে আছে। 6টা কমিশন আপনার রিপোর্ট দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, কমিশন আবার সামনে কি কি করবে সেটি এর মধ্যে আজকেও রিপোর্ট হয়েছে, যে সকল প্রস্তাবগুলো সব দলের কাছে পাঠানো হয়েছে, তাদের মতামত নিয়ে সেগুলো কম্পাইল করে তারপরে তারা বসে যেগুলোতে সবাই একমত হবেন সেগুলো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং ডক্টর ইউনূস আজকেও বলেছেন কিছু কাজ এই তত্ত্বাবধায়ক সরকার করে যাবে সংস্কারের, আর বাকিটা নির্বাচিত সরকার এসে করবে, এটা ডান। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিচার। ইটস এ লং প্রসেস। যে কোনো একটা মামলা বাংলাদেশে অতি সাধারণ মানুষের বিরুদ্ধে সাধারণ মামলা, আমাদের যে আদালত ব্যবস্থা, আমাদের যে আদালতের সক্ষমতা, আমাদের যে মামলা জট, আমাদের বিচারক থেকে শুরু করে অবকাঠামোগত যেসব ঘাটতি আছে, বছরের পর বছর একটা মামলা চলতে থাকে। শেখ হাসিনা বা তার সরকারের যারা আপনার দুর্নীতিবাজ, অন্যায়কারী, গণতন্ত্র হত্যাকারী বা আরও যা যার অপকর্ম তারা করেছে, তাদের বিচারের যে মামলাগুলো, সেটি কি আপনি মনে করেন 2 দিন 4 দিন 5 দিন 1-2 মাসে হবে? না। গতকাল একজন আইনবিদ বলছিলেন যে স্বাভাবিকভাবে, মানে কোনো হস্তক্ষেপ ছাড়া বা কোনো বাধা টাধা ছাড়া একটি মামলা আপনার বিচার কাজ শুরু হওয়া বা মামলা দায়ের হওয়া থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটি 5 থেকে 6 বছর লাগে। আর যদি কোনো কারণ ঘটে সেটি 15-20 বছরও লাগতে পারে। রাজনীতি সংশ্লিষ্ট হলে আমরা জানি নানান কারণে গতিপথ এদিক সেদিক হয়। আমি স্বাভাবিক প্রক্রিয়াটা যদি বলি 5-6 বছর, তার মানে সার্জিস বলছে শেখ হাসিনার বিচার করে রায় কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত কেউ যেন ভুলেও মুখে নির্বাচনের কথা না আনে। কত বড় হুমকি! তো সেটা যে বাস্তবসম্মত না। আমি যদি বলি 5-6 বছরে একটা মামলার রায় হবে, এবং সেই রায় আপনি কবে কার্যকর করবেন? তিনি তো দেশে নাই, তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না, যাবে কিনা সেটা আমরা জানি না। তাহলে সার্জিসের কথায় ফাঁসিতে ঝুলিয়ে না মারা পর্যন্ত, ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত, তার মানে মামলার কাজ আপনি শেষ করবেন স্বাভাবিক প্রক্রিয়া 5-6 বছর, আমি অস্বাভাবিকটা বাদ দিলাম, তারপরে তাকে এনে আপনি ফাঁসিতে ঝুলাবেন, তারপরে নির্বাচন, মানে অনন্তকাল আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব। অনন্তকাল আমরা এই অনির্বাচিত সরকারের অধীনে এই অস্থিতিশীলতা, মবক্রসি থেকে শুরু করে ইত্যাদি দেখতে থাকবো। এইটাই হচ্ছে তাদের চাওয়া। ফলে আমির খসরু ঠিকই বলেছেন যে মামলার সাথে নির্বাচনের বিরোধ নাই, মামলার সাথে সংস্কারের বিরোধ নাই। বিচার, সংস্কার, নির্বাচন তিনটে যার যার গতিতে চলবে। মামলা দীর্ঘ প্রক্রিয়া, সংস্কার দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু নির্বাচনকে আপনি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ফেলবেন কেন? 90-এর গণ অভ্যুত্থানের উনি একজন সৈনিক, আমরা তখন ছাত্র রিপোর্টার, আমরা দেখেছি ওনাদের আন্দোলন, ত্যাগ, সাহস। সেই গণ অভ্যুত্থানের পরে 30 দিনের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন একটা সুন্দর নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। আর 7 মাস হয়ে গেছে, 90 দিনের মধ্যে তিনি সবকিছু করে বাংলাদেশের সেরা নির্বাচন ছিল 91 নির্বাচন, 96, 2001, 2008 সেগুলোও ভালো নির্বাচন ছিল, বাট এই 4টার মধ্যে সেরা ছিল 91 নির্বাচন। অভ্যুত্থানের পরে তো সে কাণ্ড ঘটেছে, 8 বছরের স্বৈরশাসনের পরে সে কাণ্ড ঘটেছে। সেটা শাহাবুদ্দিন সাহেব যদি 3 মাসে বা 90 দিনে করতে পারেন, আপনি 7 মাসে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছেন না। ফোনে দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম বদিউল আলম, কক্সবাজার থেকে। জি বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে দেশে এই সরকার আমাদেরকে একটা মৃত্যুপুরীতে নিয়ে এসে ঠেকাইছে, এখান থেকে আমরা জাস্ট বাঁচতে চাচ্ছি, আর ওনারা আমাদেরকে মুখে সুইজারল্যান্ড বানানোর ফিরিস্তি শোনাচ্ছে। জাস্ট পাবলিক চাচ্ছে না, এটা জনগণ চাচ্ছে না। দয়া করে এই জনগণকে দেশটা ফিরাই দিন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে বিএনপির ভাইয়ের কাছে, ভাই আপনাদের মনে হচ্ছে যে আমাদের সাধারণ জনগণের নির্বাচনের জন্য আরেকটা আন্দোলন করতে হবে, আপনারা একটা আন্দোলনের ডাক দেন বিএনপির নেতৃত্বে। ভাই মানুষ ঝাঁপাই পড়বে, মানুষ একদম মানে ফুলে ফেপে আছে, মানুষ একদম শেষ, সহ্য করতে পারতেছে না। একটু আমাদেরকে বাঁচান, জনগণকে রক্ষা করেন একটু দয়া করে। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি রাখুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন, শুনছি। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ঠিক আছে। অবশেষে হাতে হাড়ি ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালী করার জন্য 29 মার্কিন মিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন, এই যে 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে দেওয়া হলো, এটা কি রাজনীতিকে শক্তিশালীর কাজে ব্যবহার করা হয়েছে না অস্থিতিশীল করার কাজে ব্যবহার করা হয়েছে,
না পক্ষপাতস্থ করা হয়েছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন বিভিন্ন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি যেহেতু বিএনপি নেতা এবং বিএনপিকে নিয়েই কিন্তু একটি প্রশ্ন করেছিলেন দর্শক, এবং বিএনপি কেন আন্দোলনে নামবে কিনা বা নামছে কিনা, এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা নামবেন কিনা, তারা নামলে তারা রয়েছেন, এরকম একটি প্রশ্ন করেছিলেন। আপনি এর উত্তর কি দেবেন যদি এই প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে নেই? বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমি প্রজন্মের কাছে সালাউদ্দিন আহমেদকে একটু পরিচয় করে দিতে চাই, এই জন্য যে সালাউদ্দিন ভাই আমাদের 83 কমিটিতে 1983 যে ছাত্রদলের সম্মেলন হয় সেই সম্মেলনে সালাউদ্দিন আহমেদ তথ্য গবেষণা সম্পাদক, এবং 1986 সালের ডিসেম্বরে যে সম্মেলন হয় সেই সম্মেলনে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি 85 ব্যাচের বিসিএস প্রশাসনে, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র, এলএলবি অনার্স এলএলএম, তো যেহেতু উনি 85 ব্যাচে হয়ে গেলেন, যার কারণে উনি আর জালাল আহমেদ বিদেশ চলে যাওয়ার পরে উনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন, বাট কিছুদিনের মধ্যেই তাকে বিসিএস জয়েন করে ফেলতে হলো। এবং তারপরে তিনি ম্যাডাম খালেদা জিয়ার সাথে 91 থেকে 96 ম্যাডাম খালেদা জিয়ার এপিএস হিসাবে টোটাল প্রশাসন দেখেছেন উনি। তো সেই কারণে সালাউদ্দিন আহমেদের, এবং এরপর 2001 থেকে 6 পর্যন্ত উনি মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। তো এই কারণে সালাউদ্দিন আহমেদের ছাত্র আন্দোলনের যেমন অভিজ্ঞতাটা আছে, ব্যুরোক্রেসিতে কাজ করার অভিজ্ঞতা আছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, স্বতন্ত্র মন্ত্রী হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই মাসে মার্চের মধ্যে যদি এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করে, আগামী মাস থেকে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন, পরিষ্কার কথা। এবং আমি মনে করি আমাদের যে সাবেক 4টি বিভাগ আছে, আমাদের বিভাগগুলিতে যদি একদিন করে যদি আমরা হরতাল দেই, এই সরকার 5ম দিন এই সরকার টিকে থাকার ক্ষমতা নাই। তো এই জন্য আমি বলছি যে সরকারকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অপদস্থ হওয়ার আগে শুভ বুদ্ধির উদয় হোক। ডক্টর ইউনূস যেন, ইউনূসের হাতে অলরেডি কিন্তু শ্রমিক মারার রক্ত লেগে গেছে হাতে, 5ই আগস্টের পরে শ্রমিক হত্যার রক্ত লেগে আছে। আপনি জনগণের বুকে গুলি চালানোর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, আপনার হাতে যেন রক্তের দাগ না লাগে এবং আপনাকে যেন অপদস্থ হয়ে বিদায় না হতে হয়। আমি শুধু এইটুকুন বললাম, তাড়াতাড়ি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জি, জনাব নাজমুল আশরাফ, যেই দুজন দর্শক প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নর যদি একটু সামারি বলি, যে জনগণকে দেশটি ফিরিয়ে দেওয়া তার একটি আশঙ্কার কথা বলছেন, একটু আতঙ্কিত হয়েছেন, এবং বিএনপির আন্দোলনের কথা বলেছিলেন একজন, আরেকজন বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে $29 মিলিয়ন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেওয়া হয়েছে, এরকম, সেটি কি স্থিতিশীল করার জন্য না অস্থিতিশীল করার জন্য, এমন প্রশ্ন ছিল আর কি। এই অর্থটা কিন্তু আগের সরকারের সময়ে, জি, ফলে যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2 কর্মী বিশিষ্ট একটি সংগঠন $29 মিলিয়ন পেয়েছে, তো সেটি দিয়ে তারা কি করেছে, এটার ব্যাপারে যথেষ্ট তথ্য আমরা এখনও জানতে পারি না। অনেক রকমের রিপোর্ট গণমাধ্যম, সামাজিক মাধ্যম, অনলাইন মাধ্যমে আমরা দেখছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এটা অস্বীকার করা হয়েছে, অসত্য বলা হয়েছে। ফলে এর বিস্তারিত না জানলে আমরা বুঝবো না যে কারা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের একটি এনজিও, তারা এরকম ফান্ডের অংশ পেয়ে থাকতে পারেন বলে এরকম কিছু রিপোর্ট বের হয়েছে। কোনো কিছুই এখন শতভাগ নিশ্চিত না, নানা রকমের তথ্য আসছে, কিছুটা বিভ্রান্তিকর, কিছুটা আংশিক, কিছুটা ধারণাপ্রসূত। কিন্তু আসলে কারা ওই অর্থ পেয়েছে এবং তারা সেই অর্থ দিয়ে কী করেছে, এটা কিন্তু বিগত সরকারের আমলের কাহিনী, তখন সেটা আমরা জানতে পারবো। ফলে আন্দাজে বা অনুমানের উপরে আমাদের কিছু বলা উচিত না। সরকার এখানে একটা ভালো তথ্য দিতে পারতো যে বিষয়টা খোঁজ খবর নিয়ে $29 মিলিয়ন কিন্তু কম না। কোনো একটি প্রতিষ্ঠান যদি সেটি পেয়ে থাকে, এটা সরকারের মাধ্যমেই তো পায়, সরকারের বিভিন্ন চ্যানেলের মাধ্যমেই অর্থটা আসে, এবং USAID বাংলাদেশে কাজ করে, ফলে সরকারের সব কিছুই জানার কথা। ওই সময়ের তথ্য জোগাড় করে কর্তৃপক্ষ যদি কিছু একটা বলতো আমরা জানতে পারতাম, কিন্তু সরকার মনে হয় বিষয়টা এড়িয়ে গেছে, এটা সত্য না বলে। কারণ এড়িয়ে গেছে যেহেতু আমেরিকার ব্যাপার, এবং ইনকামবেন্ট প্রেসিডেন্ট বলেছেন, না তার পক্ষে যাওয়া যায়, না এর তথ্য তুলে ধরে মানে কারো সুবিধা হয়ে যায় কি না, সেরকম ভাবনা থাকতে পারে, ধারণা করছি, সেটা বিষয় না। আর দ্বিতীয়, আপনি যেটি বলছিলেন যে মানুষ তো নানান কারণে অতিষ্ঠ হচ্ছে,
অভ্যুত্থানের পর সারা দেশের মানুষ যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা ছাড়া সারা দেশের সব মানুষ, সব দলমতের মানুষ এই সরকারকে সমর্থন করেছে, স্বাগত জানিয়েছে এবং তারা চেয়েছে এই সরকার এই দীর্ঘ 16 বছরের যে স্বৈর শাসনের পরে এসে মানুষকে একটু স্বস্তিতে ভালো অবস্থায় রাখবে। সেই চেষ্টাই সরকার চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না। এখন ধরেন চেষ্টার কোন জায়গাটা আমরা গুরুত্ব দেখি, সংবিধান সংস্কার বা আরও অনেক বিষয়ের সংস্কার, সেই জায়গাগুলোতে তাদের অনেক বেশি গুরুত্ব আমরা দেখেছি এতদিন, এখনও আছে সেই গুরুত্ব। রাষ্ট্র বদলে ফেলা, সংবিধান বদলে ফেলা, গোটা দেশ উলটপালট করে ফেলা, ইতিহাস এদিক সেদিক করা, এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখছি, এগুলোর ব্যাপারে গুরুত্ব মনোযোগ বেশি দেখছি। শুধু সরকার না, যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলে প্রধান উপদেষ্টা বলেছেন, সেই অভ্যুত্থানকারী ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, তাদের কিন্তু গুরুত্ব এমন সব জায়গায় যেগুলো অপ্রয়োজন, অবাস্তব এবং সারা দেশের মানুষ চায় কি না সেটাও নিশ্চিত না। কিন্তু মানুষের প্রতিদিনকার যে ব্যাপার, তার দ্রব্যমূল্য, চলাফেরা, জননিরাপত্তা, চাকরি বাকরি, অপরাধের শিকার হওয়া, মব ভায়োলেন্সের কথা আমরা শুরুতে বলেছি, এই জায়গাগুলোতে কিন্তু সেরকম গুরুত্ব নাই। আপনি সংস্কার জনগণের স্বার্থে তো করবেন। এখন ধরেন সংবিধান সংস্কার করে আপনি রাষ্ট্রটাকে আরও বেশি গণতান্ত্রিক করবেন, আরও বেশি মানবিক করবেন, আরও বেশি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবেন, জনগণের সেই সুবিধাটা দেবেন। এটা তো অনেক দূরের লক্ষ্য এবং এটার প্রক্রিয়া শেষ করে বাস্তবায়ন করে তার সুফল দিতে অনেক বছর লাগবে। মানুষ তো প্রতিদিনকার স্বার্থ নিয়ে এখন ভাবছে, অনেকে হয়তো সে পর্যন্ত বেঁচেও থাকবে না। যারা এখন বেঁচে আছে তারা প্রতিদিন প্রতিনিয়ত যে সংকটগুলো মোকাবেলা করছেন, বললাম যে দ্রব্যমূল্য, চলাফেরা, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, আপনার নানা রকমের অপরাধ, সন্ত্রাস, তার চাকরি বাকরি, অনেক কিছুর ব্যাপার আছে। এই জায়গাগুলোতে কি কোনো সংস্কারের উদ্যোগ আমরা দেখছি? যেই বিষয়গুলি বললাম এগুলো নিয়ে কোনো সংস্কার কমিশন হয়েছে? এই যে ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যানজট ঢাকা শহরের একটা বড় সংকট, এটা বহু বছর ধরে আছে, কিন্তু এইটা সরকার চাইলেই যে উন্নত করা যায় তার প্রমাণ হচ্ছে আমরা স্কুলের ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের পরে ঢাকা শহরের চিত্র দেখেছি না? পুলিশ ছাড়া, সরকার ছাড়া, প্রশাসন ছাড়া এই বাচ্চা বাচ্চা ছেলেরা জনগণের সমর্থন নিয়ে গোটা ঢাকা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনলো। তারা উজির নাজির কাউকে ছাড়ে নাই, যারা বেআইনি কাজ করেছে, ট্রাফিক সিগন্যাল মানে নাই, লাইসেন্স ছাড়া গাড়ি চলেছে, সবাইকে ধরেছে। সবার সমর্থন ছিল, সরকারও এটা চুপচাপ দেখেছে বা এক ধরনের সমর্থন দিয়েছে। তার মানে চাইলে 24 ঘন্টার না 12 ঘন্টার মধ্যে ঢাকা শহরে যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এইটা 2 কোটি মানুষের শহরে অনেক বড় একটা সংকট। এই কাজে কি কোনো কথা শোনেন, কোনো উদ্যোগ দেখেন, কোনো সংস্কার দেখেন? দ্রব্যমূল্যের কথা বাদ দিলাম, তারা এত বছর বলেছে, আমরাও বলেছি যে আপনার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ে, মাফিয়ারা এই কাজ করে, মজুতদারেরা এই কাজ করে, সরবরাহকারী এই কাজ করে, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত, আমদানি থেকে ভোক্তা পর্যন্ত এই পুরো যে সরবরাহ চেইন, এখানে নানান অপকর্ম হয়। তারা সরকারের দলের মানুষ, তারা সরকারের অংশ হয়ে কাজটা করে, সরকার তাদেরকে মদত দেয়। ওই সরকারও নাই, ওই সিন্ডিকেটও নাই, তাহলে কারা করছে? কেন বন্ধ করা যাচ্ছে না? আমরা একজন জাদ্রেল ব্যবসায়ীকে এনে বাণিজ্য উপদেষ্টা দায়িত্ব দিলাম, তিনি কি করেছেন এই কমাসে? কিচ্ছু করতে পারেন নাই। উনি আসার পরে উনি তেলের দাম বাড়িয়ে দিয়েছেন, সিন্ডিকেটের পক্ষে কাজ করেছেন, এখন পর্যন্ত কোনো সাফল্য দেখাতে পারেন নাই। তার মানে আমার আপনার প্রতিদিনকার যে সমস্যা সারা দেশের 20 কোটি মানুষের, সেখানে কোনো সংস্কার নাই, নজর নাই, কোনো উদ্যোগ নাই, ব্যাপার নাই, আছে আজ এই রকম নিয়ে। ছোট করে যদি প্রশ্ন করি, ইনক্লুসিভ একটি ইলেকশনের কথা সবাই বলছে, সেখানে আজকে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে। কি মনে হয়? দেখেন, এই ইনক্লুসিভ ইলেকশন এটি কিন্তু পশ্চিমাদের ভাষা, বা বাংলাদেশে যদি বলি সেটা সুশীলদের ভাষা, অনেক বছর শুনেছি। আবার অনেক সুশীল কিন্তু এখন হারিয়ে গেছেন, তারা এই সব ইনক্লুসিভ কথাবার্তা বলছেন না। কিন্তু আপনি যদি আইন কানুন, গণতন্ত্র, নির্বাচন, জনগণের অধিকার, ভোটাধিকার, এই বিষয়গুলোর কথা বলেন, তাহলে ইনক্লুসিভ ইলেকশনই হওয়া উচিত, মানে সব দলকে নিয়ে নির্বাচন করা। আপনি বলছিলেন যে সবাই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে না, পশ্চিমারা বলছে, আমেরিকা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, আরও অনেক দেশ হয়তো বলছে, দেশের মধ্যেও অনেকে বলছে। কিন্তু
যারা এই অভ্যুত্থানকারী তরুণ নতুন দল করেছে তারা কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। আরও কোনো দল হয়তো বলে, বিএনপি বলেছে একটি দল হিসেবে তারা একটি দল নিষেধাজ্ঞা চাইতে পারে না, এটা জনগণ দেখবে, জনগণ প্রত্যাখ্যান করলে তারা দল হিসেবে রাজনীতি করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই নিষেধাজ্ঞার বিষয়ে না গিয়ে তিনি বলছেন যে দলটি নির্বাচন করবে কিনা এটা তারা ঠিক করবে। তো আওয়ামী লীগ কি ওই অবস্থায় আছে যে তারা নিজেরা ঠিক করে বলবে হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব আমরা নির্বাচন করতে চাই? আচ্ছা, দলের তো অস্তিত্ব আমরা দেখি না। আচ্ছা, ধরে নিলাম নির্বাচনের তফসিল ঘোষণা করলে হয়তো কোনোভাবে অস্তিত্ব আসতে পারে, যারা পলাতক তাদের না, যারা নির্দোষ বা পলাতক না এরকম কোনো লোককে নিয়ে এ দল সামনে আসতে পারে, আমরা জানি না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আর দল নিজের সিদ্ধান্ত নেবে, কিন্তু দলটি তাহলে নির্বাচন করতে পারবে কি পারবে না, দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই জায়গাটা তিনি অস্পষ্ট রেখেছেন। ফলে ঠিক আছে, তিনি দলের উপর এবং কমিশনের উপর ছেড়ে দিয়েছেন। এখন দল এবং কমিশনও কিন্তু বলছে যে আইনের দৃষ্টিতে তাদের যে কর্তৃত্ব, নির্বাচন কমিশন যে আইনে যে বিধিমালা চলে সেক্ষেত্রে সব দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সেই বিবেচনায় ধরা যেতে পারে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এটা হচ্ছে যে আইনগতভাবে পারবে, সরকার, নির্বাচন কমিশন বা অন্য কোনো কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেবে না। কিন্তু নির্বাচন করতে পারার মতো বাস্তবতা আছে কিনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার মতো বাস্তবতা আছে কিনা, যদি ডিসেম্বরে নির্বাচন হয় এই 7-8 মাসে আওয়ামী লীগ কি দাঁড়িয়ে নির্বাচনের মতো বাস্তবতায় যেতে পারবে, সেই প্রশ্ন। সেই একই প্রশ্ন আমি মোশাররফ আহমদ ঠাকুর আপনার কাছে যদি রাখি যে আওয়ামী লীগের কি এখন নির্বাচন নিয়ে ভাবার মতো সেই অবস্থা রয়েছে কিনা, এটি একটি প্রশ্নের উত্তর দেবেন। আরেকটি প্রশ্ন যে এনআইডি নিয়ে একটি তর্ক বলি, বিতর্ক বলি বা একটি সমস্যার সৃষ্টি হয়েছে, এনআইডি কার অধীনে থাকা উচিত আপনার কি মনে হয়? আমি বলি যে এই সরকার, ডক্টর ইউনূস একেবারে যথার্থই বলেছিলেন এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসে যে তিনি এবং তার সহকর্মীদের দৃষ্টি স্বচ্ছ না সরকার পরিচালনার বিষয়ে, রাজনীতির বিষয়ে। আওয়ামী লীগের বিষয়ে তিনি যে মন্তব্যটি করেছেন যে একেবারেই অস্বচ্ছ, নাজমুল আশরাফের যে ব্যাখ্যাটি দিয়েছেন আমি তার এই ব্যাখ্যার সাথে একবারে অ্যাবসোলিউটলি একমত। তবে আপনি দেখুন, নির্বাচনকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য এই সরকার কতগুলি নতুন নতুন আইডিয়া কাজে নিচ্ছে, আইডিয়া হাতে নিচ্ছে। দেখুন, এনআইডিকে একটি নতুন কমিশনের আন্ডারে ছেড়ে দেওয়ার জন্য শেখ হাসিনা বলছিলেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিবেন, আর তারা বলছেন এনআইডি এবং কি বলে ভোটার তালিকা এটা একটা নতুন স্বতন্ত্র কমিশনের হাতে দিয়ে দেওয়া। এটা যে কি পরিমাণ জটিলতা বাড়াবে। আমার তো আইডিয়া, আমি বলতে চাই যে হাসিনার না হয় কুমতলব ছিল, বদ মতলব ছিল, তো তিনি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিতে চেয়েছিলেন এনআইডি এবং এই যে কি বলে আমাদের জাতীয় পরিচয়পত্রের রেজিস্ট্রেশন। তো এখন উনি এখানে দিতে চান কেন? কারণ এটা নিয়ে একটা আন্দোলন সংগ্রাম হোক, তাইলে আন্দোলন সংগ্রাম হলে এরপরে বলবেন যে ভাই আমার হাতে তো সময় নাই, এইটা করতে গেলে আবার শেষ করতে হলে আমাকে একটু সময় দিতে হবে, তো এই জন্য এটা উনি করছেন। আপনি দেখুন আজকে যে আমরা শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে আমরা বিচারের কথা, বিচারে কোনো অন্যায় অবিচার করলে কখন এটা টিকে না। আজকে সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে যে অন্যায়ভাবে যে রায় দেওয়া হয়েছিল যে মানি লন্ডারিংয়ের, তিনি তার বন্ধুর ক্রেডিট কার্ড ইউজ করেছিলেন, এইটা উনি আজকে সুপ্রিম কোর্টে অ্যাফিলিয়েট ডিভিশন বলেছে যে এই একজনের ক্রেডিট কার্ড আরেকজন ব্যবহার করলে এটা মানি লন্ডারিং হয় না। এটা নিয়ে আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে অন্যায় করেছিলেন শেখ হাসিনা, অবিচার করেছিলেন বিচারের নামে, এটা আজকে নতুন করে প্রমাণিত হলো। আমরা এই জন্য ন্যায় বিচারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের দুজনের প্রতি। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।